আমাদের প্রথম ক্লাসে আমরা জৈব যৌগ দিয়ে শুরু করব, যেটা তোমাদের ইউনিট 12-এ আছে। প্রথম কথা হচ্ছে জৈব যৌগ কাদের বলা হয়। দেখো, কার্বনের যে যৌগগুলো সেগুলো জৈব যৌগ, কিন্তু কার্বন ঘটিত সমস্ত যৌগই কিন্তু জৈব যৌগ নয়। কারণ কার্বনের অনেক যৌগ আমরা পড়েছি যেগুলো কিনা জৈব যৌগ নয়, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো সব কটার মধ্যে কিন্তু কার্বন আছে। তাই তো বিভিন্ন সায়ানাইড যৌগগুলো, এগুলো কিন্তু সমস্তই হচ্ছে অজৈব যৌগ। কার্বন আছে কিন্তু অজৈব যৌগ। তাহলে জৈব যৌগ কাদেরকে বলা হবে? জৈব যৌগ হলো হাইড্রোকার্বন এবং তাদের থেকে উৎপন্ন যৌগ। হাইড্রোকার্বন মানে হচ্ছে কি, কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে যৌগগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এবং এই যে জৈব যৌগগুলো আছে, জৈব যৌগগুলোর মধ্যে কার্বন হাইড্রোজেন যেমন আছে, এছাড়াও অন্য অন্য মৌলগুলোও থাকতে পারে, যেমন অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, ঠিক আছে, হ্যালোজেন থাকতে পারে। এই যে মৌলগুলো, এই মৌলগুলো জৈব যৌগের মধ্যে থাকতে পারে। তাহলে জৈব যৌগ কাদের বলা হবে? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, মানে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, এবং তাদের থেকে উৎপন্ন যে যৌগগুলো সেইগুলোই হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, জৈব যৌগ হচ্ছে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এবং তাদের থেকে উৎপন্ন যৌগ। এবার জৈব যৌগ মধ্যে কার্বন থাকবেই, হ্যাঁ, কিন্তু কার্বন ঘটিত সমস্ত যৌগ কিন্তু জৈব যৌগ হবে না। কার্বন ঘটিত যৌগের মধ্যে জৈব যৌগও আছে, অজৈব যৌগও আছে। তাহলে আমরা এবার যেটা পড়ব সেটা হচ্ছে যে এই যে কেমিস্ট্রি বা রসায়নের যে শাখায় এই জৈব যৌগ সম্পর্কে আলোচনা করা হয়, সেই যে শাখাটা, সেই সম্পর্কিত আলোচনাটাকে আমরা বলবো কি, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এবার দেখো যে এই যে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক, লক্ষ লক্ষ, প্রায় 20 লক্ষেরও বেশি কিন্তু জৈব যৌগ প্রকৃতিতে রয়েছে। ঠিক আছে, এইবার এই জৈব যৌগগুলো সম্পর্কে আমরা যখন আলোচনা করব, প্রথমে আমাদের পড়তে হবে কি, কার্বন। যে কার্বনটা থাকবেই বললাম জৈব যৌগের মধ্যে। কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কার্বনের যোজ্যতা 4 আমরা জানি। এবং কার্বনের যখন যৌগগুলো তোমরা যখন এই বন্ড করে আঁকবে, তখন সবচেয়ে আগে মনে রাখবে কি, যে কার্বনের 4টে হাত রয়েছে। কার্বনের 4টে হাত, এবং 4টে হাতে কার্বন 4টে মৌলকে ধরে রাখবে। এই মৌলগুলো হাইড্রোজেন হতে পারে বা কার্বন হতে পারে বা অন্য মৌল যাই হোক। মোট কথা, কার্বনের 4টে হাত এবং 4টে হাতে কার্বন 4টে মৌলকে ধরে রাখবে। কার্বনের 4টে হাত কেন বলছি না, কার্বনের যোজ্যতা 4, সেই জন্য কার্বন 4টে বন্ড তৈরি করবে। এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবে। এবং যত আমরা পড়বো তত এই স্ট্রাকচারগুলো যখন এঁকে এঁকে করবে, তখন দেখবে ব্যাপারটা পুরো ইজি হয়ে যাচ্ছে। প্রথম শুরুটা একটুখানি অন্যরকম মনে হতে পারে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এরপরে, মানে স্ট্রাকচারগুলো। আচ্ছা, তাহলে এই যে কার্বনের যে 4টে হাত বা কার্বনের যে এই 4টে বন্ড তৈরি করতে পারে, প্রথম বিজ্ঞানী কেকুলে বলে একজন বিজ্ঞানী প্রথম ধারণা করেন যে কার্বন পরমাণুর যে যোজ্যতা 4, এই 4টে যোজ্যতা কার্বন পরমাণুর সঙ্গে পরস্পর 90 ডিগ্রি কোণে একই তলে অবস্থান করছে। তার মানে কি, এরকম এরকম, হ্যাঁ, একই তলে 4টে যে যোজ্যতা রয়েছে, 4টে বন্ধন, সেই 4টে বন্ধন একই তলে পরস্পর 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি, এইরকমভাবে একই তলে পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। কিন্তু এই যে বিজ্ঞানী কেকুলে এই স্ট্রাকচারটার কথা বলেছিলেন, হ্যাঁ, কিন্তু এইটা সঠিক নয়। দেখা গেল কি, যে এই যে স্ট্রাকচারের যে এই যে ধারণাটা উনি দিয়েছিলেন, এইটা কিন্তু, মানে এটাকে বলা হয় সমতলীয় ধারণা। এই সমতলীয় ধারণাটা সঠিক নয়। আচ্ছা, এরপরে বিজ্ঞানী ভ্যান টফ এবং লাবেল, তোমাদের বিজ্ঞানীদের নামও তো মুখস্থ করতে হবে না, একটু জিনিসটা জেনে রাখা, যে ভ্যান টফ এবং লাবেল কি বলেন, যে এই যে কার্বনের যোজ্যতার একটা চতুস্তলকীয় মডেলের প্রচলন বা প্রবর্তন করেন। হ্যাঁ, চতুস্তলকীয় মডেল,
চতুস্তলকীয় মডেলটা কি আমি বলছি। চতুস্তলকীয় মডেল হচ্ছে যে কার্বন একটা মাঝখানে সেন্ট্রাল পরমাণু থাকবে, হ্যাঁ, মানে মধ্যবর্তী পরমাণু। এবার চারটে যে বন্ড করবে কার্বন, সেটা কিভাবে করবে, দুটো দুটো বন্ধন থাকবে একই তলে, একটা বন্ধন একটু ওপরের দিকে যেটাকে একটু মোটাভাবে একটু আঁকা হয়, আরেকটা হচ্ছে তলার দিকে সেটাকে এরকম ডটেড চিহ্ন দিয়ে আঁকা হয়। এইটা হচ্ছে কার্বনের চতুস্তলকীয় মডেল, মানে হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। চতুস্তলকীয় মানে টেট্রাহেড্রাল। এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তার মধ্যে কার্বন হচ্ছে সেন্ট্রাল পরমাণু, কার্বনের সঙ্গে দুটো বন্ধন একই তলে রয়েছে। মানে তুমি যদি এটা যেহেতু 3 ডাইমেনশনাল ফিগার, সেই জন্য আঁকতে হচ্ছে এরমভাবে, এটা মডেল দিয়ে করলে ভালো করে বোঝানো যায় যে একই, ধরো এই কাগজের প্লেনটা, এটা হচ্ছে কাগজটা হচ্ছে যে তলে রয়েছে কার্বন পরমাণুর সঙ্গে এই দুটো বন্ধন একই তলে রয়েছে, মানে এই কাগজের ওপরেই রয়েছে। আর এই যে মোটা কালি দিয়ে যেটা করলাম সেটা কি না, এই কাগজ থেকে উপরের দিকে রয়েছে। ঠিক আছে, এই যে আমি যে বলছি, মানে তোমরা যখন ভিডিওটা দেখছো তার মানে কি এই বন্ধনটা তোমাদের দিকে রয়েছে, বুঝতে পারছো, উপর দিকে রয়েছে, এইভাবে উপর দিকে রয়েছে। আর ডটেরটা হচ্ছে পিছন দিকে রয়েছে। এই কাগজের তলা দিয়ে যদি আমি কিছু আঁকতে পারতাম, সেটা এটা তলা দিয়ে রয়েছে, মানে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, এই বন্ধনটা হচ্ছে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, মানে কার্বন থেকে নিচের দিকে। আর এই যে বোল্ড কালি দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে উপরের দিকে বন্ধনটা রয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে কার্বনের চতুস্তলকীয় মডেল। এবং এই যে চতুস্তলকীয় মডেল, এখানে কার্বনের যে কোনো দুটো যোজ্যতার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 109°28'। মানে এটা যেটা 90° বলেছিলেন কেকুলে, যেটা মানে ঠিক নয় বললাম, চতুস্তলকীয় মডেলে যে কোনো দুটো বন্ধন, এই যে দুটো বন্ধন কিংবা এইটা কিংবা এটা যে কোনো দুটো বন্ধনের মধ্যবর্তী কোণ হচ্ছে 109°28'। এটা হচ্ছে কার্বনের চতুস্তলকীয় মডেল। আচ্ছা, এবার নেক্সট আমরা পড়বো যে কার্বন কিভাবে বন্ধন গঠন করে। দেখো, প্রথমে আমরা কি বললাম যে কার্বনের যোজ্যতা কত, যোজ্যতা হচ্ছে 4, যোজ্যতা হচ্ছে 4। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে জৈব যৌগের মধ্যে সমস্ত বন্ধনই হবে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, সেখানে সমযোজী বন্ধনটা তোমরা পড়েছো। তো সমযোজী বন্ধন তৈরি হয় জৈব যৌগে, কার্বন সমস্ত বন্ধনে কিভাবে করে, সমযোজী বন্ধন তৈরি করে। এইবার কিভাবে করে সেটা আমরা দেখছি। দেখো, কার্বনের ইলেকট্রন সংখ্যা কত, কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস কি হবে, 2 4। ঠিক আছে, আচ্ছা, 2 মানে হচ্ছে কি 1s কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে 1s, সরি, এটা হচ্ছে 1s 2। তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে যে 2p, যে কক্ষপথটা 2pর মধ্যে 3টে ভাগ থাকে আমরা জানি, তাহলে এখানে 4টে আছে। দেখো, এই যে 2টা সেটা হচ্ছে 1 নম্বর কক্ষপথে দুটো ইলেকট্রন, তাহলে 1s-এ দুটো ইলেকট্রন, হ্যাঁ, তাহলে 1s2 হচ্ছে এইটা হয়ে গেল। এবার 4টে মানে কি 2s-এ দুটো ইলেকট্রন থাকবে আর দুটো p-তে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 2p2, এইভাবে থাকবে 2s2 2p2। এইবার কার্বন যখন বন্ধন মানে তৈরি হবে, কার্বন যখন কোনো যৌগ তৈরি করবে, কোনো বিক্রিয়ার সময় যখন কার্বন যৌগ তৈরি করবে, তখন কি হবে সেটা আমরা দেখছি। আমরা জানি যে বন্ধন গঠনে এই বাইরের কক্ষে, সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো সেগুলোই কিন্তু পার্টিসিপেট করে। তাহলে আমরা 2s2টাকে আমরা দেখব না, আমরা দেখব কোনটাকে, এটা হচ্ছে 2s আর 2p, এটা হচ্ছে 2s2 আর এটা হচ্ছে px1 py1, আর pz এর মধ্যে কিছু নেই। আমরা জানি কি p যে কক্ষপথটা সেটা 3টে উপকক্ষ আছে, একটাকে বলা হয় px, একটা py, একটা pz। তাহলে 2s2, যেটা এই যে 2s2টা 2s2, আর যে বাকি দুটো রয়েছে, একটা px-এ রয়েছে, একটা py-তে রয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, মানে যখন কার্বনের গ্রাউন্ড স্টেট তখন। এবার যখন এক্সাইটেড স্টেট, মানে এনার্জি দেওয়ার পর, বিক্রিয়ার পরে যখন এটা এক্সাইটেড স্টেট হলো, তখন কি হচ্ছে, এক্সাইটেড স্টেটে এই যে একটা 2s-এর যে একটা ইলেকট্রন সেটা চলে গেল pz-এ,
তাহলে কি দাঁড়ালো, 2s-এ একটা ইলেকট্রন হলো, আর 2p-তে px, px1, py1, pz1। তাহলে 2s-এ 1 আর 2p, এগুলো সবই 2pxy1, এই 2px1, 2py1, 2pz1। তাহলে এই যে চারটে সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেল, আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল, এরা কি করবে, যে অন্য কোনো পরমাণুর থেকে আরেকটা করে ইলেকট্রন নিয়ে, এখানে এই আরেকটা করে ইলেকট্রন নিয়ে এরা বন্ধন তৈরি করবে, সমযোজী বন্ধন হবে। কারণ আমরা জানি সমযোজী বন্ধন মানে কি, একটা ইলেকট্রন পেয়ার দুটো পরমাণুই সমানভাবে ব্যবহার করবে। তাহলে এই যে চারটে সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেল, এগুলোকে পেয়ার আপ করার জন্য অন্য পরমাণুর থেকে ইলেকট্রন, এই অন্য পরমাণুর থেকে ইলেকট্রন এসে একটা করে ইলেকট্রন এসে চারটে ইলেকট্রন জোড় তৈরি করতে পারবে। ঠিক আছে, চারটে ইলেকট্রন জোড় তৈরি করে চারটে বন্ধন তৈরি করতে পারবে। সেই জন্যই আমরা বলতে পারি কি, যে কার্বনের যোজ্যতা 4 এবং কার্বন চারটে সমযোজী বন্ধন তৈরি করে। আচ্ছা, এইবারে আমরা কতগুলো কম্পাউন্ড, কতগুলো যৌগের বন্ধন কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখি। ফার্স্ট হচ্ছে কি CH4। দেখো, এগুলো তোমাদের ক্লাস 10-এর জিনিস, আমি ভালো করে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে। কার্বনের বাইরের কক্ষে চারটে ইলেকট্রন আছে, সেই চারটে ইলেকট্রনকে চারটে ডট দিয়ে আমি দেখালাম। কার্বনের সর্ববহিস্থ কক্ষের যে চারটে ইলেকট্রন, সেই চারটে ইলেকট্রনকে চারটে ডট দিয়ে দেখানো হলো। এবার চারটে হাইড্রোজেন আছে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে ক্রস দিয়ে আমি বোঝাচ্ছি, যেহেতু দুটো আলাদা আলাদা মৌল কার্বন আর হাইড্রোজেন, তাই কার্বনের যে ইলেকট্রন সেটাকে ডট দিয়ে, আর হাইড্রোজেনের যে ইলেকট্রন সেটাকে ক্রস দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে চারটে হাইড্রোজেন, চারটে, এইভাবে লিখলাম। এইবার আমরা জানি প্রত্যেক পরমাণুই চায় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতোই ইলেকট্রন বিন্যাস লাভ করতে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস মানে কি, সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। তাহলে কার্বন কি করবে, চারটে ইলেকট্রন রয়েছে ওর নিজের, আর বাকি চারটে হাইড্রোজেন থেকে আর একটা করে ইলেকট্রন নিয়ে, দেখো টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে কি হলো, আবার বলছি, কার্বনের নিজের আছে চারটে ইলেকট্রন, এই ডটগুলো, আর প্রত্যেকটা হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন নিলে টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা ইলেকট্রন হয়ে গেল। আচ্ছা, এই চারটে ইলেকট্রন চারটে হাইড্রোজেন থেকে নিয়ে কার্বন এই ইলেকট্রনগুলোকে ব্যবহার করে 8টা ইলেকট্রন করে ফেললো। এবার হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে, তাহলে হাইড্রোজেন চাইবে দুটো ইলেকট্রন করতে। তাহলে দেখো, এই ওর নিজের আছে একটা ইলেকট্রন, আর পাশের কার্বন থেকে একটা ইলেকট্রন নিয়ে ও কিন্তু দুটো ইলেকট্রন করে ফেললো। এই হাইড্রোজেনও তাই, নিজের আছে একটা ইলেকট্রন, কার্বন থেকে একটা ইলেকট্রন নিয়েও দুটো ইলেকট্রন হয়ে গেল। প্রত্যেকটা হাইড্রোজেন এইভাবে কার্বন থেকে একটা করে ইলেকট্রন নিয়ে মানে দুটো করে ইলেকট্রন প্রত্যেকটা হাইড্রোজেনেরই হয়ে গেল। তাহলে এইভাবে দেখো, কার্বনের সঙ্গে এই দিকে একটা হাইড্রোজেন বন্ধন হলো, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। প্রত্যেকটা বন্ধনে, এই যে বন্ধন দাগ দিয়ে দেখিয়েছি, প্রত্যেকটা বন্ধনে দুটো করে ইলেকট্রন রয়েছে, একটা করে ইলেকট্রন পেয়ার বা দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে এই যে দুটো ইলেকট্রন, এই দেখো প্রত্যেকটা বন্ধনের দিকে তাকিয়ে দেখো, এই যে কার্বনের সাথে হাইড্রোজেনের যে এই বন্ধনটা তৈরি হয়েছে, এখানে যে দুটো ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রনকে এই কার্বনও ব্যবহার করছে, হাইড্রোজেনও ব্যবহার করছে। প্রত্যেকটা বন্ধনের যে ইলেকট্রন পেয়ারটা রয়েছে বা দুটো ইলেকট্রন যে রয়েছে, সেই দুটো ইলেকট্রনকে দুটো পরমাণুই, কার্বন এবং হাইড্রোজেন দুটো পরমাণুই সমানভাবে ব্যবহার করছে। সেই জন্য কার্বন হাইড্রোজেনের মাঝে যে বন্ধনগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী এক বন্ধন এখানে তৈরি হয়েছে। এবার দেখো ইথিলিন C2H4, ইথিলিনের বন্ধনটা দেখাচ্ছি। ইথিলিনের বন্ধন হয় C ডবল বন্ড C, আর দুপাশে দুটো করে হাইড্রোজেন থাকে,
এটা হচ্ছে ইথিলিনের বন্ধন। এবার এটা তৈরি হচ্ছে কিভাবে? কার্বনের সেই সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন, তাহলে কার্বনের যে 4টে ইলেকট্রন সেই 4টে ইলেকট্রনকে আমি আঁকছি। আচ্ছা, এখানে আমি 2টো ইলেকট্রন আঁকছি, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে, 4টে ইলেকট্রন হলো। এই যে 2টো কার্বন আছে তো C2H4 এ 2টো কার্বন আছে, তাহলে পাশের যে কার্বনটা সেখানেও আমি আঁকছি 4টে ইলেকট্রন। তাহলে এই হয়ে গেল 4টে, এই কার্বনের 4টে ইলেকট্রন, এখানেও কার্বনের 4টে ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে। এবার হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা একটা করে ইলেকট্রন আছে, এরমভাবে আমি আঁকছি। হাইড্রোজেনের একটা একটা করে ইলেকট্রন পাশে পাশে আঁকলাম। এইবার এই একটা কার্বন দেখো, এই কার্বনটার 4টে ইলেকট্রন রয়েছে, ও চাইবে কি 8টা ইলেকট্রন করতে। তাহলে দুটো দুটো ইলেকট্রন 2টো হাইড্রোজেন থেকে নিল, আর 2টো ইলেকট্রন কোথা থেকে নেবে? পাশের কার্বন থেকে নেবে। তাহলে দেখো এই যে আমি সার্কেল করে দিলাম, এর ভেতরে 8টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 2টো ইলেকট্রন ও হাইড্রোজেন থেকে নিল, 2টো নিল পাশের কার্বন থেকে, 2টো নিল, নিয়ে ওর 8টা ইলেকট্রন হয়ে গেল। সেরকম এই পাশের কার্বনটাও তাই করবে, ওর নিজের আছে 4টে, 2টো নেবে হাইড্রোজেন থেকে আর 2টো পাশের কার্বন থেকে 2টো নেবে, নিয়ে ওরও 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই 2টো কার্বনেরই 8টা ইলেকট্রন হয়ে গেল। আর হাইড্রোজেনে 2টো ইলেকট্রন থাকবে, তাহলে একটা ওর নিজের আছে আর একটা পাশের কার্বন, এখান থেকে এইখান থেকে দাগটা হবে, একটা ওর নিজের আছে আর পাশের কার্বন থেকে একটা নিয়ে নিল। তাহলে এই যে হাইড্রোজেনেরও 2টো ইলেকট্রন হয়ে গেল, এইখানে হাইড্রোজেনের 2টো ইলেকট্রন হয়ে গেল, এই হাইড্রোজেনেরও 2টো ইলেকট্রন হয়ে গেল। তাহলে এইবার দেখো আমি যখন ছবিটা আঁকবো, এই যে এখানে দেখো এই যে কমন জায়গাটা, এই মাঝের কার্বন কার্বনের মধ্যে 4টে ইলেকট্রন রয়েছে, সেই এক একটা ইলেকট্রন, এক একটা বন্ধন মানে 2টো করে ইলেকট্রন। তাহলে 4টে ইলেকট্রন আছে মানে 2টো বন্ধন আছে, কার্বন কার্বনের মাঝে 2টো বন্ধন তৈরি হলো, আর দুপাশে হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড তৈরি হলো। এই হচ্ছে C2H4। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে C2H2, মানে C ট্রিপল বন্ড H, এটা হচ্ছে C2H2 অ্যাসিটিলিন, যেটা অ্যাসিটিলিনে C ট্রিপল বন্ড C থাকে। তো কীভাবে থাকবে? কার্বনের 4টে ইলেকট্রন, আমি এখানে তিনটে ইলেকট্রন এই পাশে আঁকলাম, এই পাশে একটা, যেহেতু 3টে বন্ধন আমাকে মাঝখানে আঁকতে হবে, করে দেখাতে হবে, সেই জন্য 3টে ইলেকট্রন এক পাশে আর এক পাশে একটা করে একটা ইলেকট্রন আঁকলাম। আর যে পাশে একটা ইলেকট্রন এঁকেছি সেই পাশেই একটা হাইড্রোজেন করলাম। তাহলে কার্বনের 8টা ইলেকট্রন করতে হলে এই হাইড্রোজেন থেকে একটা নেবে, নিজের আছে 4টে, তাহলে 5টা হলো, আর পাশের কার্বন থেকে 3টে ইলেকট্রন নেবে। তাহলে এই হচ্ছে কার্বনের 8টা ইলেকট্রন হয়ে গেল। এই কার্বনেরও তাই, পাশের কার্বন থেকে 3টে নিল, নিজের আছে 4টে, 7টা, আর পাশের হাইড্রোজেন থেকে একটা নিল, তাহলে 8টা হয়ে গেল। আর হাইড্রোজেনের পাশের কার্বন থেকে একটা একটা করে নিলে হাইড্রোজেনের 2টো করে ইলেকট্রন হয়ে গেল। তাহলে C ট্রিপল বন্ড C, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, C2H2 তৈরি হলো। তাহলে এই যে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এদের বন্ধন কিভাবে তৈরি হচ্ছে যেটা দেখালাম, একদম নিজেরা একে একে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ইজি হয়ে গেছে। না বুঝতে পারলে আমি তো আছি। আচ্ছা, এই হয়ে গেল। এবার দেখো, যখন সিঙ্গেল বন্ড তৈরি হয় কার্বনের, যে কোনো সিঙ্গেল বন্ড হয় যখন, তখন কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp3। আবার বলছি, কার্বন যখন সিঙ্গেল বন্ড তৈরি করে তখন কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp3। যখন কার্বন ডাবল বন্ড তৈরি করে, মানে এই কার্বনটা বলো বা এই কার্বনটাই বলো, ডাবল বন্ড যেহেতু তৈরি হয়েছে সেই জন্য এই কার্বনের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। আর যখন কার্বন ট্রিপল বন্ড তৈরি করে, যে কোনো কার্বনই হোক, যখন ট্রিপল বন্ড তৈরি হবে তখন সেই কার্বনের হাইব্রিডাইজেশন হবে কত? কি? sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তাহলে কার্বন সিঙ্গেল বন্ড তৈরি করলে সেটা হচ্ছে sp3। যখন কার্বন ডাবল বন্ড তৈরি করবে, মানে এই কার্বনটাও sp2, এই কার্বনটাও sp2, ঠিক আছে। আর যখন কার্বন ট্রিপল বন্ড তৈরি করবে, মানে এই কার্বনটাও হচ্ছে sp, এই কার্বনটাও হচ্ছে sp হাইব্রিডাইজড। তো যখন কার্বন ট্রিপল বন্ড তৈরি করবে তখন সেই কার্বনের হাইব্রিডাইজেশন হবে sp।
আরেকটা কথা বলার হচ্ছে কি, যখন কার্বন sp3 হাইব্রিডাইজেশন হবে, যখন কার্বন sp3 হাইব্রিডাইজড হবে, তখন এই HCH যে বন্ধন কোণটা, মানে HCH, এখানে তো আমি এরমভাবে দেখিয়েছি বলে মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আসলে তো 90 ডিগ্রি নয়। আমরা যে কার্বনের চতুস্তলকীয় যে স্ট্রাকচার পড়লাম সেটা হচ্ছে এইটা, এই বন্ধন অ্যাঙ্গেলটা যেরকম বললাম 109 ডিগ্রি 28 মিনিট, সেরকম কার্বন যখন sp3 হাইব্রিডাইজড হবে তখন HCH বন্ধন যে কোণটা সেটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। যখন কার্বন sp2 হাইব্রিডাইজড হবে তখন HCH যে বন্ধন কোণটা সেটা হবে 120 ডিগ্রি। আর যখন কার্বন sp হাইব্রিডাইজড হবে তখন HCH, মানে যেটা লিনিয়ার স্ট্রাকচার, মানে একই সরল রেখায় রয়েছে HCH, তাহলে HCH এর বন্ধন কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে তোমরা কিভাবে, মানে যখন এই যেটা বললাম যে সিঙ্গল বন্ড হলে sp3 হাইব্রিডাইজড এবং তখন যে বন্ধন কোণটা HCH বন্ধন কোণ সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, আর যখন ডাবল বন্ড হবে তখন sp2 হাইব্রিডাইজড হলে 120 ডিগ্রি, আর যখন sp হাইব্রিডাইজড হবে তখন সেটা হচ্ছে সরল রৈখিক স্ট্রাকচার, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বন্ধন কোণ এবং হাইব্রিডাইজেশন কীরকম হয় সেরকম, এই যে জিনিসটা, যে সিঙ্গল বন্ড হলে sp3, ডাবল বন্ড হলে sp2, ট্রিপল বন্ড হলে sp, এই সংকরায়ন অবস্থাটা কিভাবে হয়, কি হয় আর কি, বন্ধন কীরকম হলে কি হয় আর তার বন্ধন কোণ কীরকম হয়, সেইটা কিন্তু ভালো করে মনে রাখবে।